সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসের আলোচনার বিষয় থাকবে ওয়ারি বটেশ্বর। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে 19তম শিক্ষক নিবন্ধন লিখিত ব্যাচে ভর্তি চলছে। চারুকলা বিষয়ে যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের এখন থেকে সুবর্ণ সুযোগ। আপনাদের এখন থেকে ক্লাস শুরু হবে, আর লিখিত পরীক্ষা আগের দিন পর্যন্ত ক্লাস চলবে। সুতরাং যারা ভর্তি হতে চাচ্ছেন অতি দ্রুত ভর্তি হয়ে যান। আমরা আজ যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো ওয়ারী বটেশ্বর। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 70 থেকে 75 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত দুটি গ্রামের নাম ওয়ারী, আর একটার নাম হলো বটেশ্বর। এই দুটি প্রাচীন গ্রামে প্রাপ্ত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নমুনার বিচারে বর্তমানে বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হিসেবে ওয়ারী বটেশ্বরকে উল্লেখ করা হয়। কার্বন 14 পরীক্ষা দ্বারা প্রমাণ পাওয়া গেছে যে এই অঞ্চলের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 450 অব্দের দিকে। 1933 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ওয়ারী গ্রামের একদল শ্রমিক মাটি খননকালে একটি পাত্রে সঞ্চিত কিছু রৌপ্য মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক জনাব মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। এ বিষয়ে তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকাতে প্রাচীন মুদ্রা প্রাপ্তি শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছিল। জনাব পাঠান এবং তার ছেলে জনাব হাবিবুল্লাহ পাঠান তখন থেকে এই এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহ ও গবেষণার কাজে হাত দেন। 1955 খ্রিস্টাব্দে হাবিবুল্লাহ ওয়ারী পার্শ্ববর্তী বটেশ্বর নামক গ্রামের স্থানীয় শ্রমিকদের ফেলে যাওয়া দুটি ত্রিকোণাকার ও এক মুখ চোখা লৌহ নির্মিত অস্ত্র সংগ্রহ করেন। এ বিষয়ে জনাব মোহাম্মদ হানিফ পাঠান 1955 খ্রিস্টাব্দের দৈনিক আজাদ পত্রিকার 30 জানুয়ারির রবিবাসরীয় সংখ্যায় একটি প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধটির নাম ছিল পূর্ব পাকিস্তানে প্রাগৈতিহাসিক সভ্যতা। 1956 খ্রিস্টাব্দের মার্চ মাসে ওয়ারী গ্রামের জৈনিক কৃষক ঝাড়ু মাটি খননকালে রৌপ্য মুদ্রার একটি ভাণ্ড পান। এই ভাণ্ডে প্রায় 4000-এর মতো মুদ্রা ছিল। ওজন ছিল প্রায় 9 সের। পরে ঝাড়ু মুদ্রাগুলো 80 টাকা সের দরে জনৈক রূপকারের কাছে বিক্রি করে দেন। এই তথ্যটুকু ছাড়া এই মুদ্রাগুলোর কোনো নমুনা পাওয়া যায়নি। 1974 থেকে 1975 খ্রিস্টাব্দে জনাব হাবিবুল্লাহ পাঠান ঢাকা জাদুঘরের অবৈতনিক সংগ্রাহক ছিলেন। এই সময় তিনি এই অঞ্চলে প্রাপ্ত ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, পাথরের গুটিকা, লৌহ কুঠার ও বল্লভ জাদুঘরে অর্পণ করেন। 1988 খ্রিস্টাব্দে ওয়ারী গ্রামের শাহাবুদ্দিন মাটির নিচ থেকে ব্রোঞ্জের তৈরি 33টি পাত্র উদ্ধার করেন। টাকার লোভে এই পাত্রগুলো মাত্র 200 টাকায় এক ভাঙ্গাড়ির কাছে বিক্রি করে দেন শাহাবুদ্দিন। এই নমুনাগুলো চিরতরে হারিয়ে গেছে। এরপর জনাব হাবিবুল্লাহ পাঠান অর্থের প্রলোভন দেখিয়ে প্রাচীন প্রত্ন সামগ্রী খুঁজে দেওয়ার জন্য স্থানীয় শিশু কিশোরদেরকে নিয়োগ দেন। এই সূত্রে তিনি বিংশপট্ট ব্রোঞ্জের তৈরি ধাপমান অশ্ব, উচ্চমাত্রায় টিন মিশ্রিত পাত্র, শিব নৈবেদ্য পাত্র, রেলিক কাস্কিট এর ভগ্নাংশ, পাথরের বাটখারা, নব্যপ্রস্তর যুগের বাটালি, লৌহকোটার, বল্লভ, পাথর তৈরি শিল, ত্রিরত্ন, কচ্ছপ, হস্তি, সিংহ, হাঁস, পোকা, ফুল, অর্ধচন্দ্র, তারকা, রক্ষা কবচ, পোড়ামাটির কিন্নর, সূর্য, বিভিন্ন জীবজন্তু প্রতিকৃতি, রিংস্টোন, ব্রোঞ্জের গরুড়, কয়েক সহস্র স্বল্প মূল্যবান পাথর ও কাঁচের গুটিকা ইত্যাদি সংগ্রহ করতে সমর্থ হন। আপনারা এই প্রশ্নটা কিন্তু এইভাবে প্যারা প্যারা করে লিখবেন, পয়েন্ট লিখতে হবে। এত সব প্রাচীন নমুনা সংগ্রহের সূত্রে দেশের প্রত্নতাত্ত্বিক গবেষকরা উৎসাহিত হয়ে ওঠে। যখন এই হাবিবুল্লাহ পাঠান
ছোট ছোট শিশু কিশোরদের যখন প্রলোভন দেখিয়ে এই সংগ্রহ করতে লাগলো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো, তখন আশেপাশে যারা প্রত্নতাত্ত্বিক গবেষকরা ছিলেন তারা বেশ উৎসাহিত হয়। পরবর্তীতে তারা এই উৎসাহের ফলে 2000 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে শুরু হয় পুনরায় খনন কাজ। এই খনন কাজে নেতৃত্ব দেন উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব সুফি মুস্তাফিজুর রহমান। এই দলের উপনেতা ছিলেন জনাব মিজানুর রহমান। আর এই খনন কাজেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সে সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীবৃন্দ। সেই সাথে উল্লেখ করার মতো ছিল স্থানীয় জনগণের সহযোগিতা, কারণ এরাই তো প্রথমে চুরি করার লোভে হোক, টাকার লোভে হোক, যে কোনো উপায়ে তারা এটা সন্ধান পায় এবং তারা এখান থেকে অনেক কিছু নিজেরাই বিক্রি করে দেয়। তার মধ্যে কি কিছু কিছু হাবিবুল্লাহ পাঠান এবং তার পিতা এগুলো সংগ্রহ করে রাখে। পরে এই কাজের জন্য সার্বিক পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছিল মুঠোফোন কোম্পানি গ্রামীণ ফোন। 2010 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি তারিখে এই খনন কাজে প্রথমবারের মতো আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বর্তমানে এই প্রত্নতাত্ত্বিক খননের ক্ষেত্রটি ওয়ারী বটেশ্বর নামেই পরিচিত। তাহলে ওয়ারী বটেশ্বর হলো, ওয়ারী একটা গ্রাম, বটেশ্বর আর একটা গ্রাম, এই দুইটা গ্রাম মিলে একসাথে হয়েছে ওয়ারী বটেশ্বর। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই অঞ্চলে আবিষ্কৃত হয় প্রাচীন দুর্গ, নগর, বন্দর, রাস্তা, পার্শ্ব রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প মূল্যবান পাথর, কাচের পুঁতি এবং উপমহাদেশের প্রাচীনতম স্থাপনকৃত রৌপ্য মুদ্রা। এই খনন থেকে পাওয়া গেছে উল্টো পিরামিড আকৃতির স্থাপত্যকর্ম। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের ধারণা ছিল এই দুর্গটি এটি প্রায় 2500 বছরের পুরানো। এই অঞ্চলে প্রাপ্ত কিছু বস্তু কার্বন 14 পরীক্ষার মাধ্যমে ওই একই জিনিস, এবার ওই মানে পরীক্ষার পদ্ধতি একই, আগে যেভাবে পরীক্ষা করেছিল ওরাই তো কাজে সহযোগিতা করছে, এই জন্য পরীক্ষা পদ্ধতি তো সেম। উল্লেখ্য, ওয়ারী গ্রামে 633 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকৃতি গড় ও পরীক্ষা পাওয়া গেছে। আরেকটি বহির্দেশীয় 6 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গড় ও পরীক্ষা সোনারুতলা গ্রাম থেকে শুরু করে বটেশ্বর, হানিয়াবাইদ, রাজারবাগ ও আমলা গ্রামের উপর দিয়ে আড়িয়াল খাঁ নদের প্রান্ত সীমা পর্যন্ত বিস্তৃত। এটা বিস্তৃত, এই নিচের অংশটুকু না দিলেও সমস্যা নাই, নিচের অংশটুকু না দিলে সমস্যা নেই। এরপর এখান থেকে আবার দিবেন যে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বলা যায় এই অঞ্চলের বহির্বাণিজ্যের কেন্দ্র হিসাবে এই অঞ্চল ব্যবহৃত হতো। টলেমির বিবরণ থেকে জনাব দিলীপ কুমার চক্রবর্তীর অনুমান করেছেন যে এই ঐতিহাসিক যুগে ওয়ারী বটেশ্বর দক্ষিণ পূর্ব এশিয়া ও রোমান সাম্রাজ্যের মালামাল সংগ্রহ ও বিতরণের সওদাগরি করত বা সওদাগরির আড়ত হিসেবে কাজ করত। এই বিচারে অনেকে মনে করছেন যে টলেমি কথিত সোনাগড়া ছিল এককালে ওয়ারী বটেশ্বর। 2010 খ্রিস্টাব্দের মার্চ মাসে নবম ধাপের খনন কাজ শুরু হয়। এই সময় ওয়ারী থেকে 4 কিলোমিটার দূরে শিবপুর উপজেলায় ধুপির থেকে আবিষ্কৃত হয়েছে একটি বৌদ্ধ মন্দির। এই মন্দির চত্বরে 8টি পাপড়ি যুক্ত একটি পদ্ম প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এই কারণে এই মন্দিরটিকে বৌদ্ধ পদ্ম মন্দির বলা হয়। ধারণা করা হয় এই মন্দিরটি প্রায় 1400 বছর আগে ইট দিয়ে নির্মিত। প্রাচীন এই মন্দিরটি বর্গাকারে 10.6 মিটার। এত মাপ দেওয়ার দরকার নেই, যে মন্দির পাওয়া গেছে সেটা 1400 বছর আগে, এতটুকু লিখলেই হবে। ইয়ার দেওয়াল ছিল কাদামাটির গাঁথুনি দ্বারা। 80 সেন্টিমিটার প্রশস্ত এ দেয়ালে ভিত্তিমূল 1 মিটার। মূল দেয়ালের উত্তর, দক্ষিণ ও পশ্চিমে 70 সেন্টিমিটার দূরত্বে সমান্তরাল ভাবে 70 সেন্টিমিটার প্রশস্ত আরো একটি দেয়াল রয়েছে। মূল দেয়ালের চারিদিকে ইট বেছানো 70 সেন্টিমিটার প্রশস্ত একটি প্রদক্ষিণ পথ রয়েছে। এই পথের বাইরের দিকে মূল দেয়ালে সমান্তরাল 60 সেন্টিমিটার প্রশস্ত আরো একটি দেয়াল রয়েছে। তবে পূর্ব দিকে মূল দেয়াল ও বাইরের দেওয়ালের মধ্যকার দূরত্ব 3.5 মিটার, অর্থাৎ 3.5 মিটার। পূর্ব দিক পূর্ব দিকে প্রদক্ষিণ পথ ও একটি বারান্দা রয়েছে এবং এ পর্যন্ত বৌদ্ধ মন্দির থেকে দুটি নির্মাণ যুগ শনাক্ত করা হয়েছে। আদি নির্মাণ যুগের ইট বেছানো মেঝের অংশবিশেষ উন্মোচিত হলেও অন্যান্য বৈশিষ্ট্য শনাক্ত করতে আরো সময় লাগবে। তবে পরবর্তী নির্মাণ যুগে পূর্ব দক্ষিণ কোণে ইট বেছানো একটি বেদি পাওয়া গেছে। এটা আসলে আপনাদের টিকা হিসেবে আসবে, ওয়ারী বটেশ্বর টিকা হিসেবে আসবে।
মাঝখানে যেটুকু বাদ দিতে বলছি এই পারাটা বাদ দেবেন, লাস্টের এই ভৌগোলিক অবস্থানটুকু তুলে ধরবেন। আমরা এরপর খাতা মূল্যায়ন করব, একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। এই খাতাটা কার? কচি, কচির খাতা তাই তো? জি স্যার। ওকে ফাইন, গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে। এই রাস্তাটা এখান থেকে সরাসরি লাগাই দিলেন, এখানে এরকম দেখানোর দরকার নেই, এখান থেকে এটা এই দিকে জোড়া লাগিয়ে দেন, এখান থেকে এই দিকে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখান থেকে এটা এদিকে দিবেন, এখানে মাটি দিয়ে দেন। এটার জন্য খারাপ লাগছে দেখতে। আর এটা আকাশে উঠে গেছে, এই জায়গার থেকে ঘোরাই দেন, আর এই নিচে জায়গা হবে আর থেকে কি। ঘুরাই এই এর ভিতরে ঢুকাই দেন। এখানে সোজাসুজি না দিয়ে এখান থেকে এরকম রাউন্ড নিয়ে ঘুরে এখানে ঢুকাই দেন। জি স্যার। এই দুইটা জিনিস ঠিক করলে হয়ে যাবে, আর সব ঠিক আছে। ওভারঅল সুন্দর, ভেরি গুড। ফারানা তানিয়া এরকম এই আপনার সুপারি গাছে এরকম করছেন কেন? এরকম ঢেউ ঢেউ করছেন কেন? একদম প্লেন করে রাখবেন, এরকম ঢেউ ঢেউ করবেন না। আর সুপারি গাছ আরো চিকন করবেন, ঠিক আছে? চিকন করে পাতা আরো উপরে উঠাই দেবেন, দরকার হয় আরো উপরে উঠাই দেবেন। আর এই জায়গা থেকে একদম এই কর্নার বরাবর টেনে দেবেন, দরকার হয়। আর এই ফিগার গুলো বাঁকা হয়ে গেছে, এই ফিগারটা ঠিক আছে, এই ফিগারটা বাঁকা হয়ে গেছে, এটা সোজা রেখা টেনে নেবেন আগে, এরকম সোজাসুজি রেখা টেনে নেবেন, তারপরে কি অঙ্কন করবেন এর মতো করে। দেখতে ভালো লাগছে, একবার খারাপ না। ফারহানা তানিয়া, শাহিনুদ্দিন, আপনি এই সাইডে অঙ্কন করছেন কেন? এটা এটা এই সাইডে অঙ্কন করতে হবে, বিপরীত পাশে। ফিগার আরো লম্বা করবেন, ফিগার ছোট হয়ে গেছে, ফিগার লম্বা করবেন, এই ফিগার লম্বা করবেন। তাল গাছের পাতা ফুল মতো হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আর বাদ বাকি গুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনি নিজের মন মতো করে তৈরি করছেন, এটা হয়নি। এর জন্য আমি এটা কোনো মার্ক বা কোনো কিছু দিব না, এটা হয়নি। আপনাকে যেটা দেওয়া হয়েছিল সেটা দেখে আপনি করেননি, এই জন্য এটা হবে না। এটা কার? শাইলা। শাইলার মোটামুটি সব ঠিকই আছে, গুড, ভেরি গুড শাইলা, এরকম অঙ্কন করলেই হবে। আপনার এই গাছটার একটু ভালো করার চেষ্টা করবেন, সুপারি গাছের পাতাগুলো লম্বা লম্বা করে দেবেন। খেজুর গাছের মতো ছোট করে দিয়েছেন কেন? খেজুর গাছের পাতা মতো ছোট করে দিলে হবে না, আরো পাতা লম্বা করতে হবে। আর সব ঠিক আছে শাইলা। এই যে আপনার মেহেদিরও একই অবস্থা, মেহেদির একই অবস্থা, এই পাতাগুলো লম্বা করবেন, আর সব ঠিক আছে। ওকে ওকে স্যার। পাতাগুলো লম্বা করবেন, দেখতে ভালো লাগছে, কিন্তু পাতা আর একটু লম্বা লম্বা হবে। স্যার আগের থেকে ইমপ্রুভ হয়েছে না? অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে, ধন্যবাদ স্যার। অনেক। ফিগারটা আর একটু লম্বা করবেন, এই ফিগারটা আর ওকে একটু। ওকে স্যার। ওকে। শাইলার এটা ভালো হয়েছে, কিন্তু ব্যালেন্স করতে পারেননি তো। খারাপ না, এরকম করে আঁকতে পারলেই হবে, আগাতে অনেক ভালো দিকে যাচ্ছেন আস্তে আস্তে। জাহাঙ্গীর অনেক ইমপ্রুভ হয়েছে। জাহাঙ্গীর এই রাস্তা তো আপনার হয়নি, এই রাস্তা এমন হয় না, এরকম ঘোরাই দিয়ে এই ভিতরে ঢোকাই দেবেন। ও আকাশের সাথে লাগাই দিবেন কেন? এরকম করে ঘোরাই দেবেন এইদিকে, এইদিকে ঘোরাই দেবেন এইদিকে, এই যে গাছগুলো দিয়ে ভিতরের দিকে ঢোকাই দেবেন। এই ঘরের চালা ঠিক করবেন, এই গাছ মোটামুটি এদিকে হয়েছে, এই গাছ চিকন করবেন। জাহাঙ্গীর সাহেব সুপারি গাছের কাণ্ড চিকন করবেন। গোড়া এরকম ভিত্তি দিলে নিচ দিয়ে রেখা দিয়ে দিতে হয়। এখানে কি দিচ্ছেন? এটা বর্গ আঁকছেন, বর্গ। এরকম করে না, এরকম রাউন্ড করে সুন্দর করে দিয়ে দিবেন। ঘর আর একটু ভালো করতে হবে, আস্তে আস্তে হবে। এই ঘর উপরের দিকে যাবে না, এই রেখা নিচের দিকে আসবে। উপর দিকে দিলে হবে না, এই রেখা নিচের দিকে আসবে। আর এই রেখাটা একটা লম্বা না, এর সমান। এই রেখা ছোট, আর এই জায়গায় বড় হবে, এই এই গ্যাপটা হবে বড়।
এই গ্যাপটা হবে বড়, কিন্তু এই রেখাটা হবে এর সমান। আগের থেকে ভালো হয়েছে জাহাঙ্গীর। নাজিম সাহেবের এই ফিগারের এই মাথায় ঝুড়ি দেওয়ার সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই। এই ফিগারের এর সাথে কোনো সম্পর্ক নাই, এই ফিগারটা মিশাই দেবেন, দিয়ে এইরকম জায়গায় ফিগার দিবেন, উল্টা হেঁটে যাচ্ছে মানে পিছন দিক দেখা যাচ্ছে এরকম দিবেন। আর এই অংশটা কাটা কাটা হয়ে গেছে, এটা ঠিক করবেন, এটা এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন। ওভারঅল ভালো, ওভারঅল সুন্দর। ইমরান সাহেব, ইমরান সাহেবের পাতা একটু বড় করতে হবে, আর সব ঠিক আছে। সুপারি গাছের পাতা কি করতে হবে? এগুলো সব ঠিক আছে, এই পাতা লম্বা করে দিতে পারো। ঠিক আছে স্যার। খেজুর গাছের পাতা হয়ে গেছে আপনার, এই পাতা আরো লম্বা লম্বা করে দিতে হবে, যে রেখাগুলো দিচ্ছেন ওই রেখাগুলো লম্বা করে দিলেই হবে। ঠিক আছে স্যার। এই দেখেন, এটা দেখেন, এর কিন্তু খেজুর গাছের পাতার মতন হয়েছে, তারপরেও দেখতে ভালো লাগছে। সাইমা, এই পাতাগুলো আর একটু লম্বা করে দেবেন সাইমা। সুপারি পাতাগুলো জি স্যার। আর একটু লম্বা, ওভারঅল আছে। এইখানে এরকম একটু তির্যক ভাবে দেবেন এই রেখাগুলো, তির্যক ভাবে জি দেবেন। স্যার। এটা ভালো। যারা খাতা জমা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গৌরী, গৌরী খারাপ না, গৌরী ভালো, চলবে। গৌরী, গৌরী আছেন? গৌরী ভালো হয়েছে, এই অংশটা একটু ক্লিয়ার করবেন, এই অংশটা ক্লিয়ার না। আর এই গাছ যদি পারেন আর একটু বড় করবেন, সুপারি গাছ আর একটু লম্বা করে দিবেন, ছোট হয়ে গেছে। আর একটু লম্বা করে পাতাগুলো এরকম জায়গায় দেন, এরকম জায়গায়। গৌরী, নাজিম, নাজিমের এইটা ঠিক আছে, এইভাবে অঙ্কন করবেন নাজিম। সাইমা ঠিক আছে। এটা কার? অজেত আলী, এই তো অজেত আলী তো লাইনে চলে আসছে। অজেত আলী ঘরটা ভালো করতে পারে একটু। আর এত কালো করা যাবে না, এত কালো করা যাবে না। এই গাছটা চিকন করে লম্বা হবে, এই গাছটা চিকন করে লম্বা হবে, এরকম স্কেচ করবেন না, এটা স্কেচ হয়ে গেছে তো সব। স্কেচ করবেন না অজেত আলী। কম্পোজিশনে ভালো লাগছে, ইমপ্রুভ, ইমপ্রুভ হয়েছে ভালোই। এটা কার? এটা নাম লিখে নি। সচিব তো দেখছি, এটা এটা ভালো, খারাপ না। এগুলো তো আগের দিন দেখছি। জি স্যার, এগুলো তো স্যার আগের দিন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা যারা হোমওয়ার্ক জমা দেননি দ্রুত জমা দিয়ে দেবেন, যেহেতু রবিবার আপনাদের লাস্ট ডেট জমা দেওয়ার। এই জন্য আজকে খাতা মূল্যায়ন করলাম, যেগুলো জমা দিয়েছেন নেক্সট দিন নেক্সট গুলো মূল্যায়ন করবো, দ্রুত জমা দিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাস শেষ করার আগে আবারও স্যার, আপনাদের যারা পরিচিত আছে তাদের একটু জানিয়ে দেবেন যে 19তম লিখিত ব্যাচে ভর্তি চলছে। জানুয়ারির 1 তারিখ থেকে পরিপূর্ণভাবে ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হবে। স্যার আমি তো জানিয়ে দিছি, একটা ভর্তি করাও দিছি আপনার এখানে। ধন্যবাদ। জি স্যার। আপনারা যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারেন অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের 31 তারিখ কিন্তু ভর্তির শেষ তারিখ, সুতরাং তার আগে ভর্তি হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যার। ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।